শুভ্রজিৎ। তো আজকে একটা সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আমি আমার মতামত জানাবো, ওটা নিয়ে অ্যানালিসিস করব। তো ওই বিষয়টা শুধু বলিউড না, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এটা প্রযোজ্য। যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা আমরা দেখতে পাই, তবে বলিউডে এটা অনেক বেশি কমনলি দেখতে পেয়েছি, তো তাই বলিউডের উদাহরণ এখানে ব্যবহার করব। তো বিষয়টা হচ্ছে কোরিওগ্রাফার্স। ঠিক আছে, কোরিওগ্রাফার্সরা আজকের দিনে সব ফিল্ম ডিরেক্টরস হয়ে যাচ্ছেন। কোরিওগ্রাফার্স বলতে যাদের আর কি ডান্সের উপরে আর কি পুরো জীবনটা চলছে। ঠিক আছে, ডান্স নিয়ে তাদের কারোবার, ডান্স ছাড়া তাদের জীবন চলে না, ডান্স নিয়ে কিন্তু তারা নাম তৈরি করেছে। বলিউড ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, তারা নাম বানিয়েছে কিন্তু ডান্স করে। ঠিক আছে, কোরিওগ্রাফ করে। অনেক বিখ্যাত বিখ্যাত সব গানগুলোকে আর কি সাকসেসফুলি কোরিওগ্রাফ করে তাদের সবার নাম হয়েছে। কিন্তু আজকের দিনে তারা ফিল্ম ডিরেক্টরস হয়ে তারা চেষ্টা করছেন সিনেমা ডিরেক্ট করার। তো সমস্যাটা সেখানে নেই। আর যে কেউ ফিল্ম ডিরেক্টর আজকের দিনে হতে পারে, আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এডিটররাও অনেক সময় ফিল্ম ডিরেক্টর হয়, যারা সিনেমাটোগ্রাফি করে তারাও সিনেমা ডিরেক্টর হওয়ার চেষ্টা করে। বাকি অনেক অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসেস রয়েছে, স্পট বয় স্পট গার্লস রয়েছে, বা যাদের এইসবের সঙ্গে কোনো সম্বন্ধই নেই, একদম বাইরে থেকে ডিরেকশনাল কোর্স করে তারাও ডিরেক্টরস হয়ে যান। সেটা নিয়েও কোনো সমস্যা আমার নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এই কোরিওগ্রাফার্স যখন ডিরেক্টরস হচ্ছেন, তখন তারা কি ধরনের ডিরেক্টরস হচ্ছেন, তারা কি ডিরেক্টর হিসেবে কিছু এক্সট্রা অর্ডিনারি বা কিছু নতুন কিছু প্রোভাইড করতে পারছেন অন দ্য টেবল, তাদের স্কিলসগুলো কি ইভলভ করছে টাইম টু টাইম। তো এটা নিয়ে আর কি অ্যানালিসিস করব। তো দেখুন, এই ব্যাপারটায় ঢোকার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দু ধরনের ডিরেক্টরস হয়, টু টাইপস অফ ডিরেক্টরস। একটা টাইপ হচ্ছে যারা আর কি ডিরেকশনের উপরে খুব ভালোভাবে কোর্স টোর্স করেছেন, শর্ট ফিল্মস তারা বানিয়েছেন, প্রচুর নাম করা শর্ট ফিল্মস বানিয়েছেন, সুন্দরভাবে আর কি তারা নিজেদের কোর্স কমপ্লিট করেছেন, মানে খুব দামি নামি দামি আর কি ইনস্টিটিউটে তারা এই কোর্সটা করেছেন। তারা আর কি সেখানে ট্যালেন্টের যোগ্যতায় আর কি তারা অ্যাডমিশন পেয়ে সেই কোর্স তারা আর কি পারসু করেছেন, আন্ডারটেক করেছেন। তো আর কি সেই ইনস্টিটিউট থেকে বেরোনোর পরে, ঠিক আছে, টাইম টু টাইম তারা নিজেদের ফিল্ম সেন্সিবিলিটি বা এই সিনেমা নিয়ে তাদের যে ক্রিয়েশনাল বা আর্টিস্টিক অ্যাবিলিটিস বা ওই অ্যাসপেক্টস, ওগুলোর উপরে তারা টাইম টু টাইম কাজ করে করে সাকসেসফুল ডিরেক্টরে পরিণত হয়েছেন। তো এরকম ডিরেক্টরসের সংখ্যা হলিউড বলিউড টলিউড যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির মানে অনেকেই রয়েছেন। মানে কার নাম নেব কার নেব না বলুন, মণিরত্নম থেকে শুরু করে কার নাম নেব না, রাজামৌলি স্যার, বা আমাদের সঞ্জয় লীলা বনসালি, বা আমাদের কুন্দন শাহ, পুরনো সময়ের কুন্দন শাহ, তারপরে আরও অনেক ডিরেক্টরস, কে আসিফ, এরকম প্রচুর ডিরেক্টরস রয়েছেন। তো নাম তো প্রচুর আছে, হলিউডেরও প্রচুর নাম আছে, বাংলা ইন্ডাস্ট্রিরও প্রচুর নাম আছে। তো যাই হোক, তো আপনারা বুঝেই নিন। আর আরেক ধরনের ডিরেক্টরস, তারা ডিরেকশন নিয়ে কোর্স করছে, মানে সেটা দামি জায়গায় হোক বা যে কোনো জায়গায় তারা কোর্সেস করছে, আন্ডারটেক করছে, সবই তারা মোটামুটি কাজ শিখে নিচ্ছে। কিন্তু তাদের ফিল্ম সেন্সিবিলিটি বা সিনেমা নিয়ে তাদের যে আর্টিস্টিক বা ক্রিয়েটিভ আর কি অ্যাসপেক্ট, সেগুলোর উপরে কিন্তু তারা একদমই কাজ করছে না। দে আর নট ওয়ার্কিং অন দিস অ্যাসপেক্টস অ্যাট অল। আর তাদের মেন ইন্টেনশনটা হচ্ছে যে টাকা বেশি রোজগার করব, মানে শুধু কটা টাকা বেশি রোজগার করার জন্যই কিন্তু তারা ফিল্ম ডিরেকশনে ঢুকে পড়ছেন। তারা কিন্তু সিনেমাতে দেখবেন নতুনত্ব কিছু প্রোভাইড করছে না। ঠিক আছে, তারা টিপিক্যাল কমার্শিয়াল মশালা ছবি বা টিপিক্যাল ওই কমার্শিয়াল গ্যাগসগুলোকে, সেগুলোকে ইউজ করে করে আর কি যতটা আর কি পয়সা মিন্ট করা যায়, মানে নিজেদের বাড়িতে তারা একটা আর কি পয়সা তৈরি করা কারখানা আর কি খুলে বসেছেন। তো সেটাই হচ্ছে তাদের সোল পারপাস। অডিয়েন্সকে নতুন কিছু প্রোভাইড করাটা কিন্তু তাদের সোল পারপাস নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি যে কোনো কোরিওগ্রাফার টার্ন ডিরেক্টরকে তুলে দেখে নিন, বলিউডেরই উদাহরণ দিচ্ছি আপনাকে, প্রভুদেবার সিনেমাগুলোকে দেখে নিন। যেগুলো যেগুলো সাকসেসফুল সিনেমা, সেগুলো বেশিরভাগই কোনো না কোনো সিনেমার রিমেক বা ইন্সপিরেশন। যেমন নুবস্তানন্টে নেন্নো ডান্টানা, এটা প্রভুদেবার প্রথম সিনেমা অ্যাজ ডিরেক্টর। এটা তামিল সিনেমা ছিল, যেখানে তৃষা কৃষ্ণন আর আমাদের সিদ্ধার্থ নারায়ণ ছিল। তো এই সিনেমার প্লট কিন্তু ম্যানে প্যার কিয়া আর সলমান খানের, সলমান খানেরই ম্যানে প্যার কিয়া, আর সলমান খানের যে আরেকটা সিনেমা প্যার কিয়া তো ডন্না কিয়া, এই দুটো সিনেমার থেকে প্লটটা পুরোপুরি ইন্সপায়ার করে এই দুটো প্লটকে মিলে
এই নুভস্তাডান্টে নেনো ডান্টানার গল্প তৈরি হয়েছে। আর এই সিনেমাটার আবার বলিউডে প্রভুদেবা নিজে রিমেক করেছেন, রমাইয়া বাস্তাবাইয়া, মনে আছে? গিরিশ কুমার তরা নিয়ে শ্রুতি হাসানের সিনেমাটা। আপনারা তো সবাই সেই সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন। আর তাছাড়া প্রভুদেবা যে ছবিগুলো আর কি ডিরেক্ট করেছেন, মুন্না ভাই এমবিবিএস সিরিজের রিমেক করেছেন চিরঞ্জীবীকে নিয়ে, শঙ্কর দাদা এমবিবিএস, শঙ্কর দাদা জিন্দাবাদ। তারপরে আর কি পোক্কিরি, যেটা পুরী জগন্নাথ করেছেন, তো সেটা তামিলে তিনি রিমেক করেছিলেন বিজয়কে নিয়ে পোক্কিরি। তারপরে আবার ওটা দিয়ে তিনি বলিউডে সাড়া ফেলেছিলেন ওয়ান্টেড, সালমান খানকে দিয়ে যিনি করলেন। তারপরে তিনি রাউডি রাঠোর বানালেন, যেটা আবার বিক্রম আরকুডুর রিমেক। আর তারপরে আর রাজকুমার, এটা প্রভুদেবার আর কি অরিজিনাল সিনেমা ছিল, তো সেটা কিরকম সিনেমা ছিল আপনারা নিজেরাই জেনে নিন। আর তারপরে অ্যাকশন জ্যাকসন, এটা কি লেভেলের একটা খজা আর কি লেভেলের মানে ক্র্যাপি ফিল্ম ছিল, ক্রিঞ্জি সিনেমা ছিল, জাস্ট ইমাজিন। তারপরে সিঙ্গিস ব্লিং রাধে, রাধেটা আবার রিমেক ছবি, কিন্তু ওটাও প্রভুদেবার খুবই ক্রিঞ্জি কাজ। তো এই গেল প্রভুদেবার গল্প। এবার কোরিওগ্রাফার আহমদ খানের কথা বলি, যিনি টাইগার শ্রফকে নিয়ে বাঘি 1, 2, 3 করেছেন। তো এই তিনটে সিনেমায় কিন্তু কোনো না কোনো সিনেমা রিমেক। বাঘি 1 ভার্সমের রিমেক ছিল, বাঘি 2 সনমের রিমেক ছিল, আর বাঘি 3 ভেট্টাইয়ের রিমেক ছিল। আর তিনটে সিনেমাতেই খালি টাইগার শ্রফ অ্যাকশন করে যাচ্ছে, আর সেই একই ধরনের অ্যাকশন টাইগার শ্রফ পরের পর করে করে সিনেমাগুলোকে জাস্ট কোনো মতে সুপারহিট করে দিয়েছে, দ্যাটস অল। তো এছাড়া আহমদ খানের অ্যাজ এ ডিরেক্টর কোনো মানে কন্ট্রিবিউশন নেই। আর টাইগার শ্রফকে নিয়ে তিনি একটা ডান্স ভিডিও বানিয়েছিলেন, আর রাহু মে জিন্দগি, 2015 সালে। তো ও ছাড়া আহমদ খানের কোনো কন্ট্রিবিউশন নেই অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর। এবার রেমো ডিসুজা, তিনি আর কি ডান্সের উপরে আর কি সিনেমা বানিয়েছেন, মানে ফিল্ম সিরিজ বানিয়েছিলেন, ওই এবিসিডি, এনিবডি ক্যান ডান্স, পার্ট 1, পার্ট 2। তাছাড়া উনি স্ট্রিট ডান্সার বানিয়েছিলেন, ওটাও কিন্তু ওই এবিসিডির আন্ডারই, মানে এবিসিডির থেকে আলাদা হলেও প্রায় এবিসিডির থেকে এই প্রায় এবিসিডির মতনই, এটা এবিসিডি থেকে কিছু আলাদা না। সে টিপিক্যালি ডান্সার্সগুলোকে আর কি নিজের সিনেমাতে কাস্ট করেছিল, শুধু ওই এবিসিডি পার্ট 2 আর স্ট্রিট ডান্সারে বরুণ ধাওয়ানকে কাস্ট করেছিল রেমো ডিসুজা। আর শ্রদ্ধা কাপুরকে তিনি কাস্ট করেছিলেন। আর প্রভুদেবাকেও তিনি প্রত্যেকটা পার্টে কাস্ট করেছেন। তো ডান্স নাম্বারস নিয়ে সিনেমা, ওই পার্ট 1টা বাদ দিয়ে বাকিগুলো এতটা রিপিটেটিভ ছিল, মানে প্রচণ্ড রিপিটেটিভ লেগেছে। মানে রেমো ডিসুজাও নতুন কিছু প্রোভাইড করেনি। আর তিনি একটা সুপার হিরো কমেডি করার চেষ্টা করেছিলেন, ফ্লাইং জাট, টাইগার শ্রফকে নিয়ে, তো সেটাও বক্স অফিসে একদম ওয়ার্ক করেনি। আর তিনি একটা বাংলা ছবিও করেছিলেন রেমো ডিসুজা, তো সেই সিনেমাটার আর কি সেভাবে চলেনি। তো এর বাইরে রেমো ডিসুজার কোনো কন্ট্রিবিউশন নেই। আর আরেকজনের কন্ট্রিবিউশন নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ফারাহ খান। ফারাহ খান, যিনি একটা সময় কোরিওগ্রাফার ছিলেন, ফারাহ খান, ঠিক আছে, সাকসেসফুল কোরিওগ্রাফার ছিলেন। সরোজ খানকে অ্যাসিস্ট করে করে ফারাহ খান আর কি পরে নাম করেছিলেন নিজের জন্য। তিনি শাহরুখ খানের প্রচুর সিনেমা কোরিওগ্রাফি করতে করতে একটা সময় শাহরুখ খানকে তিনি অফার করেছিলেন। তো শাহরুখ খান তাকে কথা দিয়েছিল যে তুমি যখন তোমার প্রথম ছবি করবে আমি সেখানে অ্যাক্টিং করব। তো ওইভাবে ফারাহ খান আর কি ম্যাহুনা ছবিটা বানিয়েছিলেন। অ্যান্ড ট্রাস্ট মি, এই ম্যাহুনাই ফারাহ খানের আর কি বেস্ট ওয়ার্ক। তারপরে ফারাহ খান শাহরুখ খানকে নিয়ে আবার ওম শান্তি ওম করেন, আর হ্যাপি নিউ ইয়ার করেন। মাঝখানে অক্ষয় কুমারকে নিয়ে 30 বার খান করেন। তো এবারে বলি, ম্যাহুনা, এটা কিন্তু করণ জোহরের সেই কুছ কুছ হোতা হ্যায় বা স্টুডেন্ট অফ দ্য ইয়ার, ওই স্টাইল থেকে ইন্সপায়ার হয়ে ফারাহ খান আর কি নিজের মতন করে বানিয়েছেন। ম্যাহুনা কিন্তু অনেকটাই দেখলে মনে হবে করণ জোহরের কুছ কুছ হোতা এর একটা রিপ অফ, মানে একদম সেই টিপিক্যাল সেম স্টাইলটাকে আর কি তিনি ম্যাহুনাতে ইউজ করেছেন। তো এটা একটা খুব ভালো কমার্শিয়াল মাসালা সিনেমা ছিল, ঠিক আছে। তারপরে ওম শান্তি ওম, এটাও একটা রোমান্টিক আর কি মাসালা ফিল্ম ছিল, কিন্তু সেটা ম্যাগুনার থেকে আর কি কোয়ালিটিতে একটু ডাউন ছিল। তারপরে 30 বার খান অক্ষয় কুমারকে নিয়ে, আর তারপরে শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার, এই দুটো ছবি ফারাহ খানের যা ছিল, এত জঘন্য সিনেমা ছিল না এই দুটো। আর হ্যাপি নিউ ইয়ার সিনেমাটা যখন আমি টিভিতে দেখছিলাম খেতে খেতে, ঠিক আছে, দুপুরবেলা, বমি পাচ্ছিল, লিটারালি বমি পাচ্ছিল, মানে এটাকে হলেও দেখিনি। আর আমার সঙ্গে কলেজে যারা পড়তো তারা হ্যাপি নিউ ইয়ার সিনেমাটাকে 2 বার সিনেমা হলে দেখে এসছে। আমি শুধু ভাবছিলাম যে এটা কী করে সিনেমাটা দেখলো বস, এত ক্রিঞ্জি ফিল্ম। তো এই চারটের বাইরেও প্রচুর উদাহরণ বলিউডে আরও রয়েছে, আর শুধু বলিউড কেন, আরও অনেক ইন্ডাস্ট্রিতে উদাহরণ রয়েছে। আমি বলিউডে একটা গণেশ আচার্যার নাম বলতে পারি, যিনি মানিয়া তো হানিয়া করেছেন, যেটা আবার বক্স অফিসে খজা ফিল্ম হিসেবে প্রমাণিত হয়েছে।
তো এইসব কোরিওগ্রাফার্সদেরকে দেখে একটা জিনিস বুঝতে পারি যে তারা লিটারালি বেশি পয়সা রোজগার করার জন্যই আর কি ফিল্ম ডিরেকশনে ঢুকছেন। তো তারা আর্টিস্টিক্যালি বা ক্রিয়েটিভিটি দিয়ে তারা অডিয়েন্সকে নতুন কিছু প্রোভাইড করতে চান না, মানে সেটা তাদের সোল পারপাসই নয়। আর যদি সেটা তাদের দেখুন, পয়সা রোজগার করার জন্য আপনি ডিরেকশনে ঢুকছেন সেটা অপরাধ না। ডেফিনেটলি পয়সার জন্য কাজ সবাই করে, পয়সার জন্য কে কাজ করে না, সবাই করে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কাজের কোয়ালিটি, কাজের মান যদি আপনার ভালো থাকে তাহলে আপনার কাজকে সবাই মনে রাখবে, আর তাহলে সেটার দরুন আপনি কিন্তু আরও অনেক কাজ পাবেন। তো সেটাতে আপনি পয়সাও বেশি রোজগার করতে পারবেন, আর অডিয়েন্স কিন্তু আপনাকে ভুলবে না, মনে রাখবে। তো এস রাজামৌলি, মণিরত্নম তারা কি পয়সার জন্য কাজ করে না? কিন্তু তাদের কোয়ালিটি দেখুন, তাদেরকে অডিয়েন্স এত ভালোবাসে। আরও কতগুলো ডিরেক্টরস আছে যাদের নাম নিলাম না, তাদেরও কোয়ালিটি দেখুন কীরকম। আর এই কোরিওগ্রাফার টার্ন ডিরেক্টরসের কোয়ালিটি দেখুন। অ্যান্ড আরেকটা ডিরেক্টর রয়েছে যিনি কোরিওগ্রাফার তো নন, রোহিত শেট্টি, যিনি আর কি অ্যাকশন মাস্টার। তো ওনার সিনেমার কোয়ালিটিও কিন্তু এই কোরিওগ্রাফার টার্ন ডিরেক্টরসদের মতনই। এতটা খজা সিনেমা আর কি বানিয়ে বানিয়ে রোহিত শেট্টি পৌঁছে গেছেন, কিন্তু তার স্টাইল কখনো চেঞ্জ হয় না। তো এগুলো থেকে একটাই লেসন আমরা একটা নিতে পারি, সেটা হচ্ছে ডিরেকশনে ঢুকতে গেলে আপনাকে আর্টিস্টিক্যালি বা ক্রিয়েটিভ অ্যাসপেক্টে কিছু নতুন প্রোভাইড করতে হবে। মানে ক্রিয়েটিভিটি দিয়ে বা আর্টিস্টিক এবিলিটিস দিয়ে অডিয়েন্সকে চমকাতে হবে প্রত্যেকটা সিনেমা দিয়ে। ঠিক আছে, আপনার ডিরেকশনাল ক্যাপাবিলিটিস দিয়ে অডিয়েন্সকে অলওয়েজ সারপ্রাইজ করতে হবে, অডিয়েন্স যাতে কিছু নতুন এক্সপিরিয়েন্স করে। তো এটাই হচ্ছে একজন আর্টিস্টের কাজ। তো ডিরেকশনে ঢুকতে গেলে কিন্তু এই জিনিসটা খুব দরকার, যেটা কিন্তু মানে এই কোরিওগ্রাফার টার্ন ডিরেক্টরসদের মধ্যে একদমই নেই। তো আপনাদের এই বিষয় নিয়ে কে মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যদি এমন কোনো কোরিওগ্রাফার টার্ন ডিরেক্টর আপনাদের জানা থাকে যিনি আর কি খুব সফল হয়েছেন বা তার ডিরেকশন ঠিক আছে টাইম টু টাইম ইভলভ করেছে, তো সে নাম আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান, মানে এতে আমারও অনেক হেল্প হবে। তো যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।